আপনারা শুনছেন গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আজ এর ৪র্থ পর্ব। রাত প্রায় ১:৩০ বাজিয়া গেল। শহরে নিযুক্ত হইয়া গিয়াছে। কেবল কুনুরদের চূর্ণির ধারে কাঠের আড়তে হিন্দুস্থানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে। ওই উহাদের নাকি গান। যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে, তখন সে হোটেল হইতে বাহির হইয়াছে। আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে, কারণ এত রাত্রে কোনো ট্রেন আসে না। রাত ৪টা হইতে আবার ট্রেন চলাচল শুরু করবে। হোটেলের দরজা বন্ধ। ডাকাডাকি করিয়া মতি চাকরের ঘুম ভাঙাইতে তাহার প্রবৃত্তি হইল না। বড় গরম স্টেশনের প্ল্যাটফর্মে না হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক। আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে। ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ। সে একটু আশ্চর্য হইল। মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খোলে। ডাকাডাকি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না। তারপর গদির ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন। ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে কেহই নাই। মতি চাকরেরও সারা শব্দ নাই কোনো দিকে। এরকম তো কখনো হয় না। এমন সময় যদু বারুজ্যের হোটেলে একটা চায়ের স্টলও আছে। খুব সকাল হইতে সেখানে চা বিক্রি শুরু হয়। হাজারের ডাকে নিমাই আসিল। দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়া দেখিল মতি চাকর খাবার ঘরে শুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে। উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল। হাজারি বলিল, মতি, দোর খোলা কেন? মতি বলিল, তা তো আমি জানি নে। তুমি রাত্রিরে ছিলে কোথায়? দোর খুললে কে? তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল। হঠাৎ মতি বলিয়া উঠিল, হাজারিদা, সর্বনাশ! থালা বাসন কোথায় গেল? একখানা তো দেখছি নে। সে কি? তিনজনে মিলিয়া তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরে বাসনের সন্ধান পাওয়া গেল না। নিমাই বলিল, চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা। বাসন সব চক্ষুদান দিয়েছে কে? তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো। ইতিমধ্যে রতন ঠাকুর আসিল। সেই গিয়া বেচু চক্রবর্তীকে ডাকিয়া আনিল। পদ্মঝিও আসিল। চুরি হইয়া গিয়াছে শুনিয়া পাশের হোটেল হইতে যদু বারুজ্যে আসিলেন। বাজারের লোকজন জড়ো হইল। থানায় খবর দিতে তখনই এএসআই নেপাল বাবু ও দুজন কনস্টেবল আসিল। হই হই বাঁধিয়া গেল। বেচু চক্রবর্তী মাথায় হাত দিয়া ততক্ষণ বসিয়া পড়িয়াছেন। প্রায় ৬০-৭০ টাকার থালা বাসন চুরি গিয়াছে। বেচু চক্রবর্তী বলিলেন, হাজারি রাত্রিরে কোথায় ছিলে? স্টেশনের প্ল্যাটফর্মে বাবু। বড্ড গরম হচ্ছিল, তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম। নেপালবাবু জিজ্ঞাসা করিলেন, কত রাত্রে প্ল্যাটফর্মে শুয়েছিলে? কোন প্ল্যাটফর্মে? আগে বনগা লাইনের প্ল্যাটফর্মে, বেঞ্চের ওপর। তোমায় সেখানে কেউ দেখেছিল? না বাবু, তখন অনেক রাত। কত? ১:৩০টার বেশি। এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে? রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চূর্ণির খেয়াঘাটে গিয়ে বসি। কালও সেখানে ছিলাম। আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে? মাঝে মাঝে শুই, তবে খুব কম। এই সময় বেচু চক্রবর্তীকে পদ্মঝি চুপি চুপি কি বলিল। বেচু চক্রবর্তী নেপাল বাবুকে বলিলেন, দ্বারকাবাবু, একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে। ঘরের ভেতর হইতে কথা শুনিয়া আসিয়া নেপালবাবু বলিলেন, হাজারি ঠাকুর, তুমি কুসুমকে চেনো? হাজারের মুখ শুকাইয়া গেল। ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিল কেন? কুসুমের সঙ্গে ইহার কি সম্পর্ক? হাজারের মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করলেন। হাজারের উত্তর দিতে একটু দেরি হইতেছিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, কথার জবাব দাও। হাজারি থতমত খাইয়া বলিল, আঁকি চিনি। পদ্মঝি দড়ির কাছে মুখে আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে, নতুবা তিনি অত শত খোঁজ খবর রাখেন না। কর্তামশাই দারোগাকে বলিয়াছেন কথাটা, সে ওই পদ্মঝির উস্কানিতে। কুসুম থাকে কোথায়?
গোয়ালপাড়ায়, বড় বাজারের দিকে। সে কি করে? দুধ দই বেচে। গরিব লোক। বয়স কত? এই 24-25। পদ্মশ্রী একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া। হাজারি তাহা চোখ এড়াইল না। দারোগাবাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝতে পারে নাই, কিন্তু পদ্মশ্রীর মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞাসা করিতেছে। তোমার সঙ্গে কুসুমের কতদিনের আলাপ? সে আমার গায়ের মেয়ে। সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি। তার বাবা আমার বন্ধু লোক, আমাদের পাড়ার পাশেই। কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো না? মাঝে মাঝে দেখা করি বই কি, গায়ের মেয়ে, তার তত্ত্বাবধান করা তো দরকার। নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিলেন, নিশ্চয়ই দরকার। এখানে তার শ্বশুর বাড়ি? আগে হ্যাঁ। স্বামী আছে? না, আজ বছর 4-5 মারা গিয়েছে। শাশুড়ি আছে বাড়িতে, এক দেওরপো আছে। তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো? লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল। এসব কথা এখানে কেন? পদ্মশ্রী খিলখিল করিয়া হাসিয়া উঠাইয়া মুখে আঁচল চাপা দিল। নেপালবাবু ধমক দিয়া বলিলেন, আহ, হাসি কিসের? এটা হাসির জায়গা নয়, চুপ। কিন্তু দারোগাবাবু ধমক দিলে কি হইবে? পদ্মশ্রীর হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেরই মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল। অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই, কিন্তু পদ্মশ্রীর হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল, দারোগাবাবু, সে গরিব লোক, আমাদের গায়ের মেয়ে। সে আমাকে বাবা বলে ডাকে। আমার সে মেয়ের মতো। তাই মাঝে মাঝে কোনো দিন একটু একটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি। কত তো ফেলা ঝালা যায়, তাই ভাবি যে একজন গরিব মেয়ে। বুঝেছি, থাক, আর তোমার লেকচার দিতে হবে না। কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে? আগে না বাবু। আজ সকালে গিয়েছিলে? না বাবু, সকালে প্ল্যাটফর্ম থেকে হোটেলে এসেছি। দারোগাবাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন। কেবল মতি চাকর ও হাজারিকে বলিলেন, আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে। কনস্টেবলদের বলিলেন, এদের ধরে নিয়ে চলো। মতি কান্নাকাটি করিতে লাগিল। একবার বেচু চক্কতি, একবার দারোগাবাবুর হাতে পড়িতে লাগিল। সে সম্পূর্ণ নির্দোষ, ঘরের মধ্যে ঘুমাইয়াছিল। তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল, ইত্যাদি। হাজারের প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া লইয়া যাইবে শুনিয়া। এ কি বিপদে ভগবান তাহাকে ফেলিলেন? থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার। মোকদ্দমা হইলে উকিল দিবার ক্ষমতা হইবে না তাহার। বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে। কত বছর তাই বা কে জানে। না খাইয়া স্ত্রী পুত্র মারা পড়িবে। জেল খাটা আসামিকে ইহার পর চাকরি বা কে দিবে? কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার, যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়াইবেই বা বোধ হয়। হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করিতে চাহিবে। নিরপরাধিনী কুসুম। লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দিবে। আরও কত কথা কি লোকে রটাইবে এই সূত্র ধরিয়া। তাহাদের গ্রামে এ কথা তো গেলে তাহার নিজের মুখ দেখাইবার উপায় থাকিবে না। কখনো সে একটা বিড়ি দেশলাই কাহারও চুরি করে নাই জীবনে। সে করিবে হোটেলের বাসন চুরি। নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়ে আসে বটে, চুরি জিনিস নয় সেসব। সে খাইত, না হয় কুসুম খায়। থানায় গিয়া প্রায় ঘণ্টা 2 হাজারি ও মতি বসিয়া রহিল। হাজারি শুনিল বেচু চক্কতি ও পদ্মঝি দুজনে বলিয়াছে উহাদের উপরে তাহাদের সন্দেহ হয়, সুতরাং পুলিশ তো তাহাদেরই ধরিবে। থানার বড় দারোগা থানায় ছিলেন না। বেলা 1টার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন। হাজারি হাত জোর করিয়া দারোগাবাবুর সামনে দাঁড়াইল। দারোগাবাবু জিজ্ঞাসা করিলেন, হোটেলে কতদিন কাজ করছো? আজ্ঞেবাবু 6 বছর। বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ? দোহাই বাবু, আমার বয়স 46-47 হলো, কখনো জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি। দারোগাবাবু ধমক দিয়া বলিলেন, ওসব বাজে কথা রাখো। তুমি আর ওই চাকর বেটা দুজন মিলে যোগ সাজসে চুরি করেছ, স্বীকার করো। বাবু, আমি ওর কোনো বার্তা জানি নে। আমি সে রাত্রিরে হোটেলেই ছিলাম না। কোথায় ছিলে?
স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত। কেন? বাবু, আমি খাওয়া দাওয়া করে চূর্ণির ঘাটে বেড়াইতে যাই রোজ। বড্ড গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম। ফিরে এসে দেখি দরজা বন্ধ, তাই স্টেশনে। এই সময় নেপাল বাবু ইংরেজিতে বড় দারোগাকে কি বললেন। বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিলেন, ও আচ্ছা, তুমি কুসুম বলে কোনো মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো? বাবু, কুসুম আমার গায়ের মেয়ে, গরিব বিধবা। তাকে আমি মেয়ের মতো দেখি। সেও আমাকে বাবা বলে ডাকে, বাবার মতো ভক্তি ছেদ্দা করে। যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাতে দোষের কথা কি আছে বাবু? আপনি বিবেচনা করে দেখুন। এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মছি। সে আমাকে দু চোখে পেরে দেখতে পারে না, কুসুমকেও দেখতে পারে না। আমাদের নামে নানা রকম বিচ্ছিরে কথা সেই রটিয়েছে। আপনি হাকিম দেবতা, আর মাথার উপর চন্দ্র সূর্যি রয়েছেন। আমার 50 বছর বয়স হতে গেল, আমার সেদিকে কখনো মতিবুদ্ধি যায়নি বাবু। আমি তাকে মেয়ের মতো দেখি। তাকে এর মধ্যে জড়াবেন না। সে গেরস্তর বউ, মরে যাবে ঘেন্নায়। বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক। হাজারি চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না। বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন। তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না। তাহার সেই এক কথা, ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল, সে কিছুই জানে না। বড় দারোগা বললেন, দুজনকে হাজতে পুরে রেখে দাও। এমনি এদের কাছে কথা বেরোবে না। করা না হলে চলবে না এদের কাছে। হাজারি জানে এই করা হওয়ার অর্থ কী। অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ। সব সহ্য করিতে সে প্রস্তুত আছে, যদি কুসুমের নাম ইহারা আর না তোলে। বেলা 2টার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল। সকাল হইতে হাজারি কিছুই খায় নাই, সেগুলি সে সগ্রাসে খাইয়া গেল। বেলা 4টার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল। বলিল, আলাদা করে বেড়ে রেখেছিলাম, লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা। কেউ জানছে তোমার জন্য ভাত আনছি। বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল, কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না। হাজারি বলিল, ওই ভাত দুজনে ভাগ করে খাবো এখন। রতন বলিল, হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে। একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, সে কাজের বহর দেখে এবেলায় পালিয়েছে। খদ্দের অনেক ফিরে গিয়েছে। পদ্ম বলেছে তুমি আর মতি দুজনে মিলে এ চুরি করেছ। কুসুমের বাড়ি থানা তল্লাশ না করিয়ে পদ্ম ছাড়বে না বলছে। সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছ। কর্তারও তাই মত। তুমি ভেবো না হাজারিদা, মোকদ্দমা বাঁধে যদি আমি উকিল দেব তোমার হয়ে। টাকা যা লাগে আমি দেব। তুমি এই কাজ করনি আমি তা জানি। আর কেউ না জানুক, আমি জানি তুমি কি ধরনের লোক। হাজারি রতনের হাত ধরিয়া বলিল, ভাই, আজ যা হয় হোক, কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয়, এটা তোমাকে করতে হবে। কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো। আমার 2 মাসের মাইনে পাওনা আছে, আমি না হয় তোমাকে দেব। রতন হাসিয়া বলিল, তোমার সে মাইনে আবার দেবে ভেবেছ কর্তাবাবু? তা নয়, সে তুমি দাও আর নাই দাও, আমি উকিল দেব, তুমি ভেবো না। কত পয়সা রোজগার করলাম জীবনে হাজারিদা, 1 পয়সা তো দাঁড়ালো না। সৎ কাজে 2 পয়সা খরচ হোক। হাজারি বলিল, মতিকে তাহলে ভাত দিয়ে এসো, সে অন্য ঘরে কোথায় আছে? রতন বলিল, মতিকে আমার সন্দেহ হয়। না বোধ হয়, ও যদি চুরি করবে তো আমার নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে, আর সে ওরকম লোক নয়। রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল। আরো 5-6 দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল। পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না। সুতরাং চুরির চার্জশিট দেওয়া সম্ভব হইল না। 6 দিনের দিন দুজনে খালাস পাইল। মতি বলিল, হাজারিদা, এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চুক্তি গিয়াছে, কিন্তু সেখানে 2 মাসের মাহিনা বাকি। বেচু চক্কতির কাছে গিয়া মাহিনা চাইয়া লইতে হইবে। বেলা 3টা। এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না, সুতরাং হাজারি সন্ধ্যার পরে হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণিধারে যায় নাই। রাধা বল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণির ধারে গিয়া বসিল।
কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারি মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া খাইত, আজ দুদিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে, হয়তো পদ্ম জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকরি গিয়াছে। একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায়, হাজতের ভাত হাজারে একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল, সে বলিয়াছিল, দেওয়ারিজি, আমায় দুটি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাবো না। বেলা 12টার সময় সামান্য দুটি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যার পরে হোটেলে গিয়া দুটি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারের সন্দেহ হয় বাসনার কেহ চুরি করে নাই, পদ্মছির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার তাই মনে হইয়াছে, পদ্ম অন্য কোনো লোকের যোগ সাজসে এই কাজ করিয়াছে। ও অতি ভয়ানক চরিত্রে মেয়ে মানুষ, সব পারে। গত বৎসর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল, সেও পদ্মছির কাজ এখন হাজারের ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করিতেছে না। গত 6 বৎসর হাজারি পদ্মছির এমন অনেক কাণ্ড দেখিয়াছে, যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বৃদ্ধ বেচুচক্ষুতি পদ্মছির একেবারে হাতের মুঠোর মধ্যে, দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বোঝেন না। হোটেলটি যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি, তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে। হাজারিদা, হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে, আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড, চুষে খাবে এমন সাজানো হোটেলটা, বলে দিচ্ছি। পদ্মদিদির কেন অত টান বাড়ির উপরে তাও আমি জানি, তবে বলিনে, যা হোক 8 টাকা মাইনের চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াবো। সন্ধ্যার পরে হাজারি হোটেলের গদিঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকে দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল, সেই পথে বাহির হইয়া যাইবার জন্য পিছন ফিরিয়াছে। এমন সময় খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মছি বলিয়া উঠিল, কে ওখানে, কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্মদিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল, আমি? কে আমি? ও, হাজারি ঠাকুর, তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথাও এত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন, আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্মদিদি, কোথায় আর যাব, যাবার তো জায়গা নেই কোথাও। হোটেলেই এলাম, খিদে পেয়েছে, দুটো খাবো ভাত বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদিঘরে যাই। তা যাও গদিঘরে, এই খদ্দেরের খাবার ঘর দিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়া ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মছি গেল পিছু পিছু। বেচুচক্ষুতে বলিলেন, এই যে হাজারি, যে কি মনে করে? হাজারি বলিল, আগে কর্তামশাই, পুলিশে ছেড়ে দিল আজ, তাই এলাম। যাব আর কোথায়, আপনার দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর কোথায় যাব বলুন? বেচুচক্ষুতে কোনো উত্তর দেবার আগেই পদ্মছি আগাইয়া আসিয়া বেচুচক্ষুতিকে বলিল, ওকে আর একদণ্ড এখানে থাকতে দিও না কর্তাবাবু, এক্ষুনি বিদায় করো। বাসন ও আর মতি যোগ সাজসে নিয়েছে, পাকা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি এবার রাগিল। পদ্মছিকে কখনো সে এই সুরে কথা বলে নাই। বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি? পদ্মছি বলিল, তোমারও চোখ রাঙানির ধার ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমনভাবে আমার সঙ্গে কথা বলো না। বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না, তা জেনে রাখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ। নিচু হয়ে তাহার অভ্যাস, যাহারা বড় তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে। আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেরকম সুরে বলিল, না না, রাগ করছো কেন পদ্মদিদি? আমি এমনিই বলছি, বাসন নিতে যখন তুমি দেখোনি, তখন আমি গরিব বামুন, তোমাদের দরে দুটো করে খাই, কেন আর আমাকে?
এইবার বেচু চক্রবর্তী কথা বলিলেন। একটু নরম সুরে বলিলেন, যাক যাক, কথা কাটাকাটি করে লাভ নেই। আমার বাসন তাতে ফিরবে না। দুজনেই থামো। তারপর তুমি বলছো কি এখন হাজারি? বলছি কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাব। বাবু, চোর আমি নই। চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না আর। পদ্মঝি বলিল, চোর কিনা সে কথার দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারে এই যুক্তির অর্থ বুঝিতে পাইল না। হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো? তবে খরিদ্দারে আসিতে আপত্তি কি? কিন্তু হাজারি এ প্রশ্ন উঠাইতে পাইল না। তাহার জবাব হইয়া গেল, সে কিছু খাইয়াছে কিনা এ কথা কেহ জিজ্ঞাসা করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, 2 মাসের তো বাকি পড়ে রয়েছে, হালত নেই কিছু, খাতা দেখুন। বেচু চক্রবর্তী বলিলেন, সে এখন হবে না, এর পরে এসো। পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে। সে বলিল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্ম ঝাঁঝের সঙ্গে বলিল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন, পাবে না, মিটে গেল। নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চোখে অন্ধকার দেখিল। বেচু চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত স্বরে বলিল, কর্তামশাই, আজ আপনার দৌড়ে 6 বছর খাটছি, আমার হাতে একটি পয়সাও নেই। বাড়িতে 2 মাস খরচ পাঠাতে পারিনি। বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই। আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বললেন, এই নিয়ে যাও, এখানে ঘ্যান ঘ্যান করো না, খদ্দের আসতে আরম্ভ করছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরে খুঁটে বাঁধিল। তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্রবর্তীকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাচুমাচু হইয়া বলিল, তাহলে বাবু, মাইনের জন্য কবে আসব? এসো এসো, এরপরে যখন হয়, সে এখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেদ কথা হাজারি তাহা বুঝিতে বিলম্ব হইল না, বরং পদ্মঝি যাহা বলিয়াছে তাহাই ঠিক। মাহিনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল একবার শেষ চেষ্টা করিবে, মরিয়ার শেষ চেষ্টা। বেচু চক্রবর্তীর নিকট হইতে বিদ্যা লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মঝি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্ম দিদি, গরিব বামুন, চাকুরি করছি এতকাল, একখানা রেকাবি কোনো দিন চুরি করিনি। আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দাও, নইলে বাড়িতে ছেলেপুলে না খেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের। এতে আমি কি খাবো, আর রেল ভাড়া কী দেব, বাড়ির জন্যই বা কী নিয়ে যাব? আমি হোটেলের মালিক নই যে তোমায় টাকা দেব। কর্তামশাই যা বলেছেন তার ওপর আমার কি কথা আছে? দয়া করে পদ্মদিদি, তুমি একবার বলো ওকে, না খেয়ে মারা যাবে ছেলেপিলে। কেন, তোমার পেয়ারে কুসুমের কাছে যাও না? পদ্মদিদিকে কি দরকার এই বেলা? হাজারের ইচ্ছা হইল আর এক দণ্ডও সে এখানে দাঁড়াইবে না। সে চায় না যে এইসব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হয়, বিশেষত পদ্মঝির মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল। একটুখানি দাঁড়াইয়া সে চলিয়া যাইতেছিল। পদ্মঝি আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝির মুখের দিকে চাহিল। কখনো সে এমন কথা তাহার মুখে শোনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না, খাওয়া ইয়ে না হয়নি ধরো। তাহলে বসো, এখনও মাছটা নামিনি, মাছ নামলে ভাত খেয়ে তবে যাও। দাঁড়িয়ে কেন, বসো না পিঠে একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে। পদ্মদিদির দরদ 7 বছরের মধ্যে একদিনও যা দেখে নাই, আশ্চর্য কাণ্ডই বটে। মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল। পদ্মঝিকে আর এদিকে দেখা গেল না। সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবুও
ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর। চাকুরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্ম দিদি, চললাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ দাঁড়াও ঠাকুর, এ 2 টাকা রাখো। কর্তামশাই দিয়েছেন মাইনের দারুণ, এই শেষ কিন্তু, আর কিছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা 2টি লইয়া আগের আধুলিটির সঙ্গে চাদরে খুঁটে রাখিল, কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে, সত্যিই অবাক হইয়া গিয়াছে। আচ্ছা, তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। রাত 9:30 কম নয়। এত রাত্রে সে কোথায় যায়? চাকুরি গেল, তবু হাতে 2.5 টাকা আছে। বাড়ি যাইয়া কি হইবে? চাকুরি খুঁজিতে হইবে তাহাকে। বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না। চাকুরি চলিয়া যাইবে এ কথা হাজারি ভাবে নাই। সত্য সত্যই চাকুরি গেল শেষকালে। সে জানে রানাঘাটে কোনো হোটেলে তাহার চাকুরি আর হইবে না। যদু বাড়ুজ্যে একবার তাহাকে হোটেল লইতে চলিয়াছিলেন বটে, কিন্তু এখন চুরির অপবাদে হাজতবাস করিয়া আসিয়াছে, কেহই তাহাকে চাকরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে। তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে, বসিয়া ভাবিবে। ভাবিবার অনেক কিছু আছে, কিন্তু প্রায় 2 ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাত্রি অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল যায় কোথায়? 2.5 টাকার মধ্যে 2টি টাকা বাড়ি পাঠাইতে হইবে। টিপির মুখে হয়তো তাহার মা 2টি ভাত দিতে পারিতেছে না। এই চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2টি পাঠাইবে তাকে। মানি অর্ডার ফি দিবে আধুলিটা হইতে। পুরো 2 টাকা বাড়ি যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম ভাঙিয়া, তবু সে শুইয়া রহিল। আজ আর তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না। উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়া রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগাঁ লাইনের ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে। প্ল্যাটফর্ম ঝাঁটি হইতে আসিয়াছে। ঝাড়ুদার একখানা গাড়ির ডাউন দিয়াছে আড়ংঘাটার দিকে। মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এ কোন নির্দাচারে? এই উঠো, হট যাও। ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া যাইয়া তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশায় চায়ের জল গরম করো আগে, বাজারে আজ কার পালা, হইচই ঝাড়া বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি। বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্ম খারাপ লোক নয়। কাল রাত্রে খাইতে বলিয়াছিল, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক, তাহার সেই ভাগ্নিটিও বড় ভালো। সবাই ভালো লোক। রতনের সেই ভাগ্নিও তাহার টেপির উপযুক্ত বর। দুজনে সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল। আকাশ কুসুম, মিথ্যে আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তার বিয়ে। গত 6 বছরে হাজারের একটা বড় কুঅভ্যাস হইয়া গিয়াছে সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া। সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আজ 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয়নি। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধ হয় কুসুম শুনে নাই। কে তাহাকে সে খবর দিয়াছে? চা ওখানেই যাওয়া উচিত ছিল পারে। কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই? এমন অসময় যে? এতদিন আসেননি কেন? চলো ভেতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। চা শুধু নয়, চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে।
কুসুম বিস্ময় সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে। 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ। মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়া ছিল, হাজারের সামনে মাটির উপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারের মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যি হাজতে ছিলাম, চুরির আসামি হিসাবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না। সেইটি মিথ্যে কথা, তাই বলছি। আমি চুরি করতে পারিনি? কখনো না জ্যাঠামশাই। আপনাকে আমি জানিনি, চিনি নে। তোমার মা, এত বিশ্বাস আছে আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারে বাঁচিল। কুসুম সত্যই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কি ভাবিয়া লইবে। যদি বিশ্বাস করিয়া বসে যে সত্যি সে চোর, জগতে তাহা হইলে হাজারে একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে শুয়েছিলাম, যাব আর কোথায়, সেখান থেকে উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা, হয়তো আবার কতদিন। কেন, আপনি যাবেন কোথায়? একটা কিছু হিললে লাগাতে তো হবে, বসে থাকলে চলবে না, বুঝতেই পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে? চুরির অপবাদ রটেছে যখন, তখন এখানকার কোনো হোটেল নেবে না। দেখি, একবার ভাবছি গোয়ারই যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, সে যা হয় হবে এখন। আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দিই, তারপর রান্না জোগাড় করে দিচ্ছি। এখানে দুটি ভাতে ভাত চড়িয়ে খান। না মা, ওসব হাঙ্গামি আর দরকার নেই, থাক। খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে দুটো কথা কই বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করে গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে, একার বুদ্ধিতে কুলায় না। তারপর বুড়ো হয়ে পড়েছি তো। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ হবে এখন? না যদি খান, তবে আমিও আজ সারাদিন দাঁত কুটো কাটবো না বলে দিচ্ছি কিন্তু জ্যাঠামশাই। ওসব শুনবো না, আগে নিয়ে আসুন, তারপর ভাত চাপান, আমিও আপনার প্রসাদ দুটি পাই। মেয়ের বাড়ি এসেছেন, যত গরিবই হই, আপনাকে না খাইয়ে ছেড়ে দেব ভেবেছেন? ভারী টানতো মেয়ের উপর। অজ্ঞতা হাজারি চূর্ণির ঘাটে স্নান করিতে গেল, ফিরিয়া দেখিল গোয়াল ঘরের এক কোণ ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুছিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পেতলের মাজা বগ্ন দেখাইয়া বলিল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাড়বেন? না, নতুন হাঁড়ি দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়াল ঘরের দৌড়ে আসিয়া উকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছায় বাঁধা হাট বাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, মাছ কুটি আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার কইতে দিয়াছে। থাক, দিয়াছে দিয়াছে, কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে যাওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের গাণ্ড জ্ঞান আর কবে হবে? কুসুম হাজারের তিরস্কারে কোনো জবাব দিল না, মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে, তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। আহারাদির পর হাজারের বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই। ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে, যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটি স্টেশনে বেঞ্চিতে শুয়ে, তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো? চা করে আনি, উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলেপি আনাইয়া দিল, বলিলেও শোনে না। বলিল, এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এই সময় বেশ গরম জিলেপি ভাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে। শুধু চা খাবেন? ইহার উপর আর কত অত্যাচার করা চলিতে পারে?
আজই এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল চা খাইয়া আরেকটু বেলা গেলেই এখান হইতে রওনা হইবে। কুসুম পান সাজিয়া আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর, এখন কি করবেন ভেবেছেন? ওই তো বললাম, গোয়ারে গিয়ে চাকরির চেষ্টা করি। যদি সেখানে না পান তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যাস নেই, অত বড় শহরে থাকারও অভ্যাস নেই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই? কি? শোনেন তো বলি। বল না মা, কি বলবে? আমার সেই গহনা বাধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই। আপনি তাই নিয়ে হোটেল খুলুন। আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে। হোটেল খুললে দেখবেন কেমন পর জমে। এই রান্নাঘাটেই খুলুন, ওই চক্কতি হোটেলের পাশেই খুলুন। পদ্ম চোখ টাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনেন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এই বয়সে পরের চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম! মেয়েই বটে তাহার, কিন্তু তাহা হইবার নয়, নানা কারণে। কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে 5 জন 5 রকম বদনাম রটাবে উভয়ের নামে। তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইতে গেল কেন? ওই পদ্মঝি 7 রকম রটাইয়া বেড়াইবে গাত্রদাহের জ্বালায়। তাছাড়া যদি লোকসানই হয়, ধরো, যদিও হাজার দৃঢ় বিশ্বাস সে হোটেল খুলিলে লোকসান হইবে না, তাহা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়বে। না, তা দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমারও টাকা নেওয়া হবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারে যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকরি না জোটাতে পারেন তবে আবার আমার কাছে ফিরে আসবেন। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে। ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি, তা ভাববেন না জ্যাঠামশাই। আমার স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে 2 পয়সা আমিও পাবো তো। গরিব মেয়ের একটা উপকার করলেনি বা। হাজারি হাসিয়া বলিল, আচ্ছা, কথা দিয়ে গেলাম, তবে আসি আজ মা। এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন মেয়ের কথা। তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি। দেখায় না তো বুড়োর মতো, বয়স হলেই হলো। আসবেন আবার কিন্তু তাহলে। আচ্ছা মা। হাজারি পুটুলি লইয়া বাড়ির বাহির হইয়া গেল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়িতে 2টি টাকা মানি অর্ডার পাঠাইবার ইচ্ছা ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় 2খানি গরুর গাড়ি দাঁড়াইয়া আছে। লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইছে। হাজারে জিজ্ঞাসা করিয়া জানিল, সম্মুখের পূর্ণিমায় কালীগঞ্জে গঙ্গা স্নানের মেলা উপলক্ষে উহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ লইল। রাত্রে আহারাদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর, জাতিতে সুবর্ণ বণিক। মনোহারী দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারি পরিচয় পাইয়া ধর্মশায় প্রস্তাব করিল, মেলায় কয়দিন তাহারা কেনাবেচা লইয়া ব্যস্ত থাকিবে। এই কয়দিন হাজারে যদি রান্না করিয়া সকলকে খাওয়ায়, তবে সে দৈনিক খোরাকি ও মেলা আনতে কদিনের মজুরি স্বরূপ 2 টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি, একখানি তার নিজের, অপর 2খানি তাহার জামাই ও ভাতৃপুত্রের। কম মাহিনায় যে ওস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারি প্রথম দিনের রন্ধনে তাহা সপ্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারি দেখিল, রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তাহার অন্য অপেক্ষা করিয়াছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙ্গারার দোকান খুলিয়া বসিল ধর্মশাইদের বাসার এক পাশে। বিনামূল্যে কচুরি খাইবার লোভে ধর্মশাই কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব রকমের বিক্রি হইল। মূলধন ছিল আগে সেই 2 টাকা,
শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর্মমশায়ের তহবিল হইতে কয়টি টাকা ধার লইল। চতুর্থ দিনে সন্ধ্যাবেলা দোকানপাট উঠানো হইল। মেলা শেষ হইয়া গিয়াছে। ধর্মমশাই তহবিলে দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপর ধর্মমশায়ের রান্নার মজুরি 2 টাকা লইয়া মোট হইল 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুরমশাই, আপনার রান্না যে এত চমৎকার, তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগালো তখন ভাবিনি। আমি বড়লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, না হলে আপনাকে আমি ছাড়তুম না কিছুতেই। বাড়িতে 10 টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারের ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্ত থাকিতে পারে সে। এই 1 মাসের মধ্যে নতুন কিছু অবশ্যই জুটিয়া যাইবে। কালীগঞ্জ হইতে যশোর যাইবার পাকা রাস্তা বাহিয়া হাজারি আবার পথ চলিল। এই পথের দুধারে বন জঙ্গল বড় বেশি। পূর্বে গ্রাম ছিল, ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হইয়া যাওয়াতে অনাবাদী মাঠ ও বিধ্বস্ত পুরাতন গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলা কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়া সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষাদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া। বেশিরভাগ গোয়ালাদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমে যে খড়ের বড় অটচলা ঘরখানা দেখিল, তাহার উঠানে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলো বলদ গরু বিচালির জাপ খাইতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি, শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়াই বাড়ির ভেতরে ঢুকিল। প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করিবার পরে বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভেতর হইতে একখানা জলচৌকি ও 1 বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়াল ঘরের একপাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও তাহাকে সেদিন গোয়ালি ঘরে রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে, বোধহয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। মনের মধ্যে কোনো গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়াল ঘরে দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধ ঘোমটা দিয়া গোয়াল ঘরে ঢুকিয়া 1 চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সদ্য জল হইতে ধুইয়া আনা, চুবড়ি দিয়া জল ঝরিয়া গোয়াল ঘরে মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা, এসো। কি ওতে? বড়ি লাজুক মুখে একটু হাসিয়া বলিল, চাপান্টে শাক, এখানে রাখি। বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা, রাখো। খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটা কতক কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ, পিতার বয়সে এক শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিতেছিল হয়তো। হাজারিকে বলি, কাঁঠাল বিচি খান? খাই মা, কিন্তু ওগুলো কুটে দিবে? আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি এক পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া একখানা বটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি? হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায়? তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই। ওহো, তুমি জীবনের ভাইজি? তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি, কুসুম আমার মেয়ে।
বউটি বিচি কোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দূর হইতে প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রী সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শাশুড়িকে গিয়ে বললাম আমার পিসিমার গায়ের মানুষ উনি। তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন। বেশ মা বেশ, আসবো যাব। আমার আরেকটি মেয়ে হলো, তার সঙ্গে দেখাশোনা করে যাব। ভালোই হলো। বউটি সলজ্জভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখন এখানে। না মা, আমার থাকা হবে না। না, তা হবে না। জান দিকে কেমন করে যাবেন? আমি জোর করতে পারি না বুঝি? অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই। আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারের মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারের স্বভাব দুর্লভ মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল। ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে একটু গর্ব করিবার লোভও সম্বরণ করিতে পাইল না। রান্না যা করতে পারি মা, তোমার কাছে গোমর করে বলছি নে, অমন রান্না রানাঘাটের কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না। হয় না হয় মা, এই তোমাদের এখানে এই যে চচ্চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি এরকম চচ্চড়ি কখনো খাওনি, আর কখনো খাবে না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারের দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল, তাহলে আমায় শিখিয়ে দিতে হবে খুড়োমশাই। একদিনের কর্ম নয় সে, শেখালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়া আমার ইচ্ছে নয় মা, এই শেখা এক আধ দিন হয় কখনো? তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে। অদৃষ্ট যখন খারাপ হয় মা, কিছুতেই কিছু হয় না। হাতে টাকা থাকে, দুদিন চেষ্টা চরিত্র করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস্ত ফুরাতে এসেছি কিনা? ক টাকা লাগবে বলুন? কেন, তুমি দেবে নাকি? যদি দেই? সে আমি নিতে পারিনি। কুসুম দিতে চেয়েছিল, কিন্তু আমি নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙের আধুলি পুঁজি করে রেখেছ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাইনি। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি, শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জো নেই। একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া সুর নিচু করিয়া বলিল, ননদার যা ভালো লোক নয়, এখনই যদি টের পায় নিয়ে নেবে। আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি সুদ দেবেন কত করে বলুন? এই কুৎসিত লোভী সরলা মেয়েটির প্রতি হাজারি প্রৌঢ় মন করুণায় ও মমতায় গলিয়া গেল। সে আরও খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা? আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি এ কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি। চিনলেই হলো, একটা লেখাপড়া করে নেবে না? কত টাকা দিতে চাও? আমার কাছে আছে 80 টাকা, সবই দিতে পারি আপনি যদি নেন। সুদ কত দেবেন? কত করে চাও? আপনি যা দেবেন। টাকায় 2 পয়সা করে রেট, আপনি 1 পয়সা দেবেন, কেমন তো? আপনার পায়ে পড়ি খুড়োমশাই, টাকাগুলো আলাদা করে আমার তোরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলো খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব? কে এনে কে নিয়ে আর দেবে না? কই, লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নেব? আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। এ আর লেখাপড়া কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি 1 ঘটি দুধ আনিয়া বলিল, এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন। বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারের কথা মিথ্যা নয়। গোয়ালা বাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস যে খাইতে এমন ধারা হয় তার শোনে নাই কখনো। বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারে যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছা ছিল আরেকবার বউটির সঙ্গে দেখা করে। পল্লীগ্রামে মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই সে জানে, বিশেষত ব্রাহ্মণ গায়স্থ ভিন্ন অন্য জাতের মেয়েদের মধ্যে। মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল।
উহার সরলতার জন্য এবং বোধহয় টাকা কড়ি সম্বন্ধে কথাটা আরেকবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল। সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে। কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয়, তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে। ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারি এসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটা পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন্য গাছের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া রাখিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহাকে দেখা যায় না। পুকুরের পাড় ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুলতলার ছায়া দাঁড়াইয়া আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ যাই। তুমি এখানে দাঁড়িয়ে? আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি। দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই। আমরাও তো রাঁধি, রান্নার ভালো মন্দ বুঝি। অমন রান্না কখনো খাইনি। আরেকটা কথা হচ্ছে, আমার টাকাটার কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো, মেয়েরা শ্বশুরবাড়ির লোকদের চেয়ে বাপের বাড়ির লোকদের বেশি বিশ্বাস করে। এদের হাতে ও টাকা পড়লে দুদিনে উড়ে যাবে। টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না, কিন্তু আবার আমি এই পথে আসব, তোমার সঙ্গে দেখা করব। তখন হয়তো টাকা দরকার হবে, টাকা তখন হয়তো নিতে হবে। কতদিনের মধ্যে আসবেন তা বলতে পারিনি। ধরো মাস দুই। পুজোর পরে কার্তিক অঘ্রাণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল তাহলে? ঠিক রইল। এসো এসো, লক্ষ্মী ছোট্ট মা আমার। সাবিত্রী সমান হও। আশীর্বাদ করি তোমার বাড়ন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে। হাজারি আবার পথ চলিতে লাগিল। গোয়ালা বাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বটিত বেশ করিয়া, কিন্তু থাকিবার উপায় নাই। একটা কিছু জোগাড় না করা পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে, নির্বোধ হয়তো, কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবু বড় ভালো মেয়ে। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেল। আসছিল 4র্থ পর্ব। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা হয়েছে। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই গল্পগুলো শুনবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।